সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আব্দুল মতিন আসিফ তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, দোয়া এবং শুভকামনা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা 2026-এ এসএসসি পরীক্ষা দিবে বা তোমরা যারা নবম শ্রেণীতে রয়েছো অথবা তোমরা যারা 2026-এ এইচএসসি এক্সাম দিবে, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে রেওয়ামিল। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি এসএসসির বই থেকে অর্থাৎ 9-10 এর বই থেকে 2026-এ পরীক্ষার্থীর জন্য এবং তোমরা যারা নবম শ্রেণীতে রয়েছো তাদের জন্য ইনশাআল্লাহ রেওয়ামিল অধ্যায়ের প্রথম সৃজনশীলটি সমাধান করবো ইনশাআল্লাহ। তোমাদের জন্য এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সহজ। যদি একটু মনোযোগ দিয়ে চেষ্টা করো, প্র্যাকটিস করো, এই অধ্যায় থেকে ফুল মার্কস পাওয়া খুবই সহজ। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তো খেয়াল করো, আজকে আমরা ইনশাআল্লাহ রেওয়ামিল অধ্যায়ের প্রথম সৃজনশীলটি করব। এমন ভাবে মনোযোগ দিয়ে করবো ইনশাআল্লাহ যেন প্রত্যেকটি সৃজনশীল আমাদের কাছে সহজ হয়ে যায়। আর প্রিয় শিক্ষার্থীরা, একটি ম্যাথের সাথে আরেকটি ম্যাথের কিন্তু প্রায় 70 বা 80% মিল রয়েছে। সুতরাং একটু যদি মনোযোগ দিয়ে সিরিয়াসলি প্র্যাকটিস করো, দেন পরের ম্যাথটি তোমাদের জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আর কথা না বাড়িয়ে চলো আমরা ক্লাসে চলে যাই। আজকে আমাদের টপিকস হচ্ছে নবম দশম শ্রেণীর রেওয়ামিল সৃজনশীল 1। ওকে প্রিয় শিক্ষার্থীরা, রেওয়ামিল অধ্যায়ের কিছুটা বেসিক আমি এর আগের একটি ক্লাসে দিয়েছিলাম। তোমাদের জন্য ইনশাআল্লাহ আজকের ক্লাসের ডেসক্রিপশনে তোমাদের জন্য সেই ক্লাসের লিংক দিয়ে দিব। তোমরা সেই ক্লাসটি দেখে নিলে তোমাদের জন্য ইজি হবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, একটু খেয়াল করো, রেওয়ামিলের ডেবিটে আসে হচ্ছে সম্পদ, ব্যয়, উত্তোলন, আর ক্রেডিটে আসে আয়, দায়, মালিকানা সত্ত্ব। এখন আমরা সৃজনশীল 1-এ দেখো আমাদেরকে বলেছে, সৃজনশীল 1-এ বলেছে শিহাব অ্যান্ড ব্রাদার্সের রেওয়ামিলে যে যে দফা অন্তর্ভুক্ত হবে না তার মোট পরিমাণ নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা শিখেছিলাম যে রেওয়ামিলে কোন কোন দফা অন্তর্ভুক্ত হয় না, তার জন্য একটি আলাদা ভিডিও ক্লাস রয়েছে। তোমরা যদি মনোযোগ দিয়ে সেই ক্লাসটিও দেখে আসো তাহলে তোমাদের জন্য ইজি হবে। সেটিরও ডেসক্রিপশনে ইনশাআল্লাহ আমি লিংক দিয়ে দিব। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আজকে খেয়াল করো, আমাদের কোশ্চেন বলেছে কোন কোন দফা রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি নবম দশম শ্রেণীর বইটি হাতে নাও, তোমরা দেখবে এখানে রয়েছে হাতে নগদ 1 তারিখে 15,000 টাকা, অর্থাৎ বছরের শুরুতে হাতে নগদ 15,000 টাকা এবং রয়েছে সমাপনী মজুত পণ্য 12,000 টাকা। আমরা আগেই জেনেছি রেওয়ামিলে কিছু দফা অন্তর্ভুক্ত হয় না, তার মধ্যে রয়েছে বছরের শুরুর হাতে নগদ, বছরের শুরুর ব্যাংক জমা, ব্যাংক জমাতিরিক্ত, সমাপনী মজুদ এবং হচ্ছে সমাপনী মণিহারি বা অব্যবহৃত মণিহারি, সম্ভাব্য সম্পদ, সম্ভাব্য দায় এবং প্রারম্ভিক ব্যাংক জমাতিরিক্ত। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কতে চেয়েছে যে সকল দফা রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না তার মোট পরিমাণ আমরা নির্ণয় করব। তাহলে এখানে আমরা পেলাম যে সকল দফা রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না তা হচ্ছে হাতে নগদ 1 তারিখ, প্রারম্ভিক হাতে নগদ। তা আমরা লিখি হাতে নগদ, হাতে নগদ তারিখ হচ্ছে 1/1/17, 1/1/17। টাকা হচ্ছে 15,000, আমরা একটা শূন্য দিতে পারি চাইলে, 15,000। এরপর হচ্ছে সমাপনী মজুত পণ্য রেওয়ামিলে আসে না, 12,000, লিখবো সমাপনী মজুত পণ্য, সমাপনী মজুত পণ্য 12,000। তাহলে দুইটা যোগ করো প্রিয় শিক্ষার্থীরা, 15 আর 12, 15 × 25, 27,000। তোমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে নিতে পারো, 27,000। অর্থাৎ আমাদের কয়ের অ্যান্সার হয়ে গেল রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয় না দুইটি আইটেম এই ম্যাথে, হাতে নগদ, প্রারম্ভিক হাতে নগদ 15,000 টাকা, সমাপনী মজুত পণ্য 12,000 টাকা, টোটাল হচ্ছে 27,000 টাকা। ওকে, আমরা ক কমপ্লিট করলাম। খতে বলেছে উপযুক্ত খতিয়ান উদ্বৃত্ত দ্বারা শিহাব অ্যান্ড ব্রাদার্সের একটি রেওয়ামিল তৈরি করো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা মেইন বইটি হাতে নিয়ে আমার সাথে প্র্যাকটিস করতে থাকো ইনশাআল্লাহ। এখানে 1 নম্বরে হচ্ছে মূলধন। আমরা জানি মূলধন ক্রেডিটে যায় কারণ মূলধন মালিকানা সত্ত্ব। তো ক্রমিক নং 1 আমরা রেওয়ামিলের ছক এঁকেছি। শিহাব অ্যান্ড ব্রাদার্স রেওয়ামিল বছর শেষে 31 ডিসেম্বর 2017, অর্থাৎ 31 ডিসেম্বর 2017-তে আমরা রেওয়ামিলটি করছি। তো 1 নম্বর হচ্ছে মূলধন, মূলধন মালিকানা সত্ত্ব ক্রেডিটে বসবে, টাকা হচ্ছে 1,10,000। ওকে প্রিয় শিক্ষার্থীরা, 2 নাম্বার হচ্ছে হাতে নগদ, 2 নাম্বার আসবে না, আমরা কতে করে ফেলছি। 3 এরপরে হচ্ছে আছে দেনাদার, আমরা লিখবো দেনাদার। দেনাদার সম্পদ ডেবিট হবে 25,000 টাকা। তার মানে আমাদের ডেবিটে বসবে কোনগুলো?
সম্পদ, ব্যয়, উত্তোলন। আর ক্রেডিটে বসবে কোনগুলো? আয়, দায়, মালিকানা সত্ত্ব। ওকে, এরপরে হচ্ছে পাওনাদার। আমরা জানি পাওনাদার দায়, দায় ক্রেডিট, পাওনাদার ক্রেডিট, টাকা হচ্ছে 15,000। এরপরে হচ্ছে উত্তোলন, 4 নাম্বার উত্তোলন। উত্তোলন হচ্ছে ডেবিট, তাই আমরা ডেবিটে লিখবো। বিপরীত মালিকানা সত্ত্ব, টাকা হচ্ছে 10,000। ওকে, এবার 5 নাম্বার ক্রয়। প্রিয় শিক্ষার্থীরা, ক্রয় করলে ব্যয় হয়, এই যেমন ক্রয় ডেবিট, কারণ এই যে ব্যয় ডেবিট, টাকা হচ্ছে 30,000। এরপরে বিক্রয়, বিক্রয় আয়, এই জন্য বিক্রয় ক্রেডিট, টাকা হচ্ছে 45,000। এরপরে বিনিয়োগের সুদ, বিনিয়োগের সুদ, বিনিয়োগের সুদ হচ্ছে 3,000। বিনিয়োগের সুদ আয়, তাই ক্রেডিটে বসবে। এরপর সমাপনী মজুত পণ্য আছে, কিন্তু সমাপনী মজুত পণ্য রেওয়া মিলে আসবে না, আমরা কতে করে ফেলেছি। এরপরে আছে বীমা সেলামি 8, ক্রমিক নং 8-এ বীমা সেলামি, এটি একটি ব্যয়। বীমা সেলামি হচ্ছে 5,000 টাকা, ব্যয় ডেবিট, এই জন্য আমরা টাকাটা ডেবিটে লিখব। এরপরে হচ্ছে আমদানি শুল্ক 9 নাম্বার, এটি একটি ব্যয়। বিদেশ থেকে পণ্য ক্রয় করলে গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হয়, এটি হচ্ছে গভর্নমেন্টকে ট্যাক্স দিলে যে শুল্ক, সেটি হচ্ছে শুল্ক বা ট্যাক্স, এটি একটি ব্যয়, ডেবিট 3,500। এরপরে আসো 10 নাম্বার, ক্রমিক নং 10, কমিশন প্রাপ্তি। কমিশন প্রাপ্তি, এই কমিশন প্রাপ্তিটা আমাদের আয়, আয় হলে ক্রেডিট 2,000, বরাবর লিখবো 2,000। এরপরে হচ্ছে 11 নম্বর, ক্রমিক নং বিনিয়োগ। শিক্ষার্থীরা, বিনিয়োগ অর্থাৎ ইনভেস্টমেন্ট, এই ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ হচ্ছে সম্পদ, ডেবিট 30,000 টাকা। এরপরে 12 নাম্বার, ক্রমিক নং ব্যাংক জমার সুদ, ব্যাংক জমার সুদ, ব্যাংক জমার সুদ, ব্যাংকে আমাদের টাকা জমা আছে, তার উপর আমাদেরকে সুদ দিচ্ছে, এটি আমাদের একটি আয়, ক্রেডিট 500 টাকা, 500 টাকা। এরপর 13 নাম্বার আসবাবপত্র, আসবাবপত্র, আসবাবপত্র সম্পদ 40,000 টাকা, তাই ডেবিট। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এই পাশে আমাদের আর জায়গা হচ্ছে না, আমরা এবার এই পাশে চলে যেতে পারি। এই পাশে আমরা লিখে দিব ক্রমিক নং, ক্রমিক নং, হিসাবের নাম, এখানে হচ্ছে খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। ওকে, ক্রমিক নং 13 গিয়েছে, এবার ক্রমিক নং 14। 14তে আমরা লিখব হচ্ছে বিজ্ঞাপন। বিজ্ঞাপন, অ্যাডভার্টাইজমেন্ট আমাদের একটি ব্যয়, আমরা জানি ব্যয় হলে রেওয়া মিলে ডেবিটে বসে। বিজ্ঞাপন হচ্ছে 1,000 টাকা, ডেবিট। তোমরা কমা দিবে, সুন্দর করে লিখবে ইনশাআল্লাহ। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এরপর হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য। প্রারম্ভিক মজুত পণ্য, এটি হচ্ছে ডেবিট 25,000 টাকা, প্রারম্ভিক মজুত পণ্য। ব্যয় সমাপনী ব্যাংক জমা, সমাপনী ব্যাংক জমা হচ্ছে 6,000 টাকা, সম্পদ, অর্থাৎ বছরের শেষে আমাদের ব্যাংকে টাকা জমা আছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সব বসিয়ে ফেলেছি, এবার জাস্ট আমরা ক্যালকুলেট করব, অর্থাৎ যোগ বিয়োগ করব। আমরা এখানে লিখতে পারি মোট, ক্লোজ করে দিতে পারি,
ওকে, এবার আমরা ক্যালকুলেট করি। দেখো কত হয়। সম্পদের ক্রেডিট দিকটা, অর্থাৎ ক্রেডিট দিকটা আগে করতে পারি 1,10,000, 1,10,000 প্লাস 15,000 প্লাস 45,000 প্লাস 3,000 প্লাস 2,000 প্লাস 500 প্লাস ক্রেডিট আর নেই, টোটাল মিলে হলো আমাদের 1,75,500, 1,75,500। ওকে, আমরা ক্রেডিট দিকের যোগফল পেয়ে গেলাম। এবার আমরা ডেবিট দিকটা যোগ করি। 25,000 প্লাস 10,000 প্লাস 30,000 প্লাস 5,000 প্লাস 3,500 প্লাস 30,000 প্লাস 40,000 প্লাস 1,000 প্লাস 25,000 প্লাস 6,000, 1,75,500। প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখলাম আমাদের ডেবিট এবং ক্রেডিট পাস মিলে গিয়েছে, অর্থাৎ 1,75,000 ডেবিট, 1,75,000 ক্রেডিট, অর্থাৎ আমাদের রেওয়া মিলটি সঠিক হয়েছে। অর্থাৎ আমাদের জাবেদা, খতিয়ান উদ্বৃত্ত থেকে রেওয়া মিল এটি সঠিক। আমরা জানি রেওয়া মিল করা হয় গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের জন্য। ওকে প্রিয় শিক্ষার্থীরা, খ হয়ে গেল আমাদের। খ এর অ্যান্সার হচ্ছে 1,75,500, 1,75,500। ওকে, এবার প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা গ করব। আমাদের গতে কি চেয়েছে? গতে চেয়েছে মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয়। মুনাফা জাতীয় আয়, ওকে, আমরা ছকে কে রেখেছি, আগে আমরা করব মুনাফা জাতীয় আয়। মুনাফা জাতীয় আয়, মুনাফা জাতীয় আয় করব আমরা এট ফার্স্ট। মুনাফা জাতীয় আয়ের মধ্যে প্রিয় শিক্ষার্থীরা, আয় আমরা জেনেছি, আমরা জানি যেগুলো ব্যবসা প্রতিষ্ঠানের আয় হয়, অর্থাৎ বিক্রয় করলে আয় হয়, এবং আমরা ব্যাংক জমার সুদ পেলে আয় হয়। অর্থাৎ এই রেওয়া মিলের আলোকে যে যে দফাগুলো আছে তার মধ্য থেকে আমরা মুনাফা জাতীয় আয়গুলো বের করব। প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু আমরা রেওয়া মিল করে ফেলেছি, তোমাদের জন্য ইজি হবে। আয়গুলো রেওয়া মিলের ক্রেডিটে থাকে, এই যে আয় ক্রেডিটে থাকে, ক্রেডিট থেকে যদি আমরা খুঁজে নেই আরো বেশি সহজ হবে। দেখো ক্রেডিটে আছে বিক্রয়, এই বিক্রয় একটি আয়, কত? 45,000 টাকা। আমরা লিখতে পারি বিক্রয়, বিক্রয় হচ্ছে 45,000 টাকা, ফার্স্ট কলামে লিখবো। এরপর আমাদের আয় আছে বিনিয়োগের সুদ, এটি একটি আয় 3,000 টাকা, বিনিয়োগের সুদ 3,000 টাকা। এরপরে হচ্ছে আমাদের আয় হলো কমিশন প্রাপ্তি, এটি একটি আয় 2,000 টাকা, কমিশন প্রাপ্তি এটি একটি আয়, টাকা হচ্ছে 2,000 টাকা। এরপর বিনিয়োগ ব্যাংক জমার সুদ, ব্যাংক জমার সুদ এটি একটি আয়, ব্যাংক জমার সুদ 500 টাকা। এরপর আর কিছু নেই প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা সবগুলো আয় যোগ করে দিব। দেখো কত হয়, ক্যালকুলেট করো। আয়গুলো দাঁড়াচ্ছে 45,000 টাকা প্লাস হচ্ছে 3,000 টাকা প্লাস হচ্ছে 2,000 টাকা প্লাস 500 টাকা, অর্থাৎ 50,500 টাকা হলো। 50,500 এটি আমার হচ্ছে মুনাফা জাতীয় আয়। আমরা এখানে লিখেছি, এখানে মোট লিখে দিতে পারি, ব্যাস হয়ে গেল। এবার হচ্ছে আমাদের চেয়েছে আরেকটা বিষয়, মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয়। মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ, এবার আমরা লিখতে পারি মুনাফা জাতীয় ব্যয়।
মুনাফা জাতীয় ব্যয়। মুনাফা জাতীয় কোনগুলো ব্যয়? যেসব ব্যয় আমাদেরকে প্রতিনিয়ত করতে হয় সেই ব্যয়গুলো হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। তোমরা যখন আর্থিক বিবরণী চ্যাপ্টারটি করবে তখন এই ব্যয়গুলো আয়গুলো খুব ভালোভাবে চিনবে। প্রিয় শিক্ষার্থীরা, আর্থিক বিবরণী অধ্যায়ের প্রথমেই অর্থাৎ 143 পৃষ্ঠায় তোমাদের জন্য দিয়ে দেয়া রয়েছে কোনগুলো মুনাফা জাতীয় আয়, কোনগুলো মূলধন মুনাফা জাতীয় ব্যয়। অর্থাৎ হচ্ছে আয় সাধারণত দুই প্রকারের হয়, প্রত্যক্ষ আয়, পরোক্ষ আয় অর্থাৎ অন্যান্য আয়। ব্যয়গুলো সাধারণত তিন প্রকার: বিক্রিত পণ্যের ব্যয়, পরিচালন ব্যয়, অন্যান্য ব্যয়। তোমরা যদি 143 পৃষ্ঠা দেখে নাও তাহলে আয় এবং ব্যয় অর্থাৎ মুনাফা জাতীয় আয় এবং ব্যয়গুলো তোমাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো, মুনাফা জাতীয় ব্যয় আমরা এখন করব। মুনাফা জাতীয় ব্যয় আমরা খুঁজবো হচ্ছে রেওয়া মিলে ডেবিটে, কারণ ব্যয়গুলো রেওয়া মিলে ডেবিটে থাকে, ব্যয়গুলো রেওয়া মিলে ডেবিটে। তবে মুনাফা জাতীয় ব্যয় করার জন্য আমাদেরকে সমাপনী মজুদকেও কাজে লাগাতে হবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আসো, ডেবিটে হচ্ছে এই যে প্রারম্ভিক মজুদ পণ্য আমরা আগে লিখব। প্রারম্ভিক মজুদ পণ্য, প্রারম্ভিক মজুদ পণ্য হচ্ছে 25,000। এর সাথে আমরা যোগ করব ক্রয় অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয়টা আগে বের করব। তোমরা দেখবে 1 নম্বর অঙ্কের নিচে হিন্টস দেয়া আছে। ক্রয় হচ্ছে আমাদের ডেবিট ব্যয় 30,000 টাকা, যোগ ক্রয় 30,000। যদি যোগ করি তাহলে দাঁড়ায় হচ্ছে এর সাথে প্রত্যক্ষ খরচও যোগ হবে, সেটা আমরা লিখে নিতে পারি। যোগ ক্রয় হলো, এরপরে হচ্ছে আমদানি শুল্ক আছে, আমদানি শুল্ক এটিও প্রত্যক্ষ খরচ, ক্রয় সংক্রান্ত খরচ 3,500 আমরা লিখে নিতে পারি আমদানি শুল্ক। আমদানি শুল্ক 3,500। আর হচ্ছে প্রত্যক্ষ খরচ আর কিছু নেই প্রিয় শিক্ষার্থীরা। এবার যোগ করো 25 আর 5 28 আর 3 31,500। আমরা যদি যোগ করি, ক্যালকুলেট করি, 25,000 টাকা প্রারম্ভিক মজুদ পণ্য, যোগ হচ্ছে ক্রয় 30,000 টাকা, যোগ হচ্ছে 3,500 টাকা আমদানি শুল্ক, টোটাল 58,500 টাকা, অর্থাৎ 58,500 টাকা। এখান থেকে আমরা বাদ দিব, বাদ হচ্ছে সমাপনী মজুদ পণ্য, সমাপনী মজুদ পণ্য। সমাপনী মজুদ পণ্য কতে আমরা লিখেছি 12,000 টাকা। তাহলে এখান থেকে যদি 12,000 বাদ দেই, সেকেন্ড কলামে আমাদের যাবে 58,500 মাইনাস 12,000, 46,500, 46,500। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমাদেরকে একটু নিচের দিকে বাড়াতে হবে, খেয়াল করো তোমরা। আমরা একটু বাড়িয়ে নিলাম কারণ আমাদের ব্যয়গুলো শেষ হচ্ছে না। ওকে, এরপরে হচ্ছে আমাদের মুনাফা জাতীয় ব্যয় আরো আছে, সেটা হচ্ছে বীমা সেলামি। এটি একটি মুনাফা জাতীয় ব্যয়, এটা আমরা লিখে নিই বীমা সেলামি। বীমা সেলামি টাকা হচ্ছে বীমা সেলামি 5,000 টাকা, 5,000 টাকা। এরপর বিজ্ঞাপন 1,000 টাকা, টোটাল মিলে 6,000 টাকা। আর কোন মুনাফা জাতীয় ব্যয়? না প্রিয় শিক্ষার্থীরা, আর কোনো মুনাফা জাতীয় ব্যয় নেই। যোগ করবো 6,000। এবার টোটাল হয়ে গেল আমাদের 46,500 এবং হচ্ছে 6,000, 46,500 প্লাস 6,000 ইকুয়াল টু হচ্ছে 52,500, 52,500। শেষ আমাদের মোট হয়ে গেল, আমরা পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত মুনাফা জাতীয় ব্যয়।
ওকে প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এইভাবে যদি তোমরা সমাধান করতে থাকো, ইনশাল্লাহ একসময় রেওয়ামিল তোমাদের কাছে অনেক সহজ হয়ে যাবে। তখন এই অধ্যায় থেকে তোমরা ফুল মার্কস পেতে পারো ইনশাআল্লাহ। এবং এটি তোমরা যারা 2026-এ এসএসসি পরীক্ষা দিবে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কেমন লাগলো এবং কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট সেকশনে যে কমেন্টস করবে ইনশাআল্লাহ। এরপরে তোমাদের কমেন্টসের উত্তর দেওয়া হবে এবং তোমাদের রিকোয়ারমেন্ট ফুলফিল করার জন্য নেক্সট ইনশাআল্লাহ তোমরা যে ক্লাস চাও সেই ক্লাস দেওয়া হবে ইনশাআল্লাহ। ওকে, যদি আমার ক্লাস ভালো লাগে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ইনশাআল্লাহ, যাতে যথাসময়ে তোমার কাছে ক্লাসগুলো চলে যায়। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এরপরে ইনশাআল্লাহ আবার কোনো গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে তোমার সামনে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।